প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি খোলা চিঠি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক সার্জিসকে, একই দলের সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি কিংবা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, অক্সফোর্ড এডুকেটেড তরুণ ডাক্তার ডক্টর তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সার্জিস আলমকে খোলা চিঠি লিখেছেন। আর চিঠির বিষয়বস্তু ছিল, গতকাল সার্জিস পঞ্চগড়ে যেভাবে শোডাউন করেছেন তার নিজ জেলা সফরকালীন সময়ে 100-রও বেশি গাড়ির একটি বহন নিয়ে সার্জিস গিয়েছিলেন। আমরা অবগত আছি, অলরেডি বিভিন্ন মিডিয়ায়, দৈনিক পত্রিকায় এসেছে বিষয়টি সচিত্র। 100-রও বেশি, 135টি কিংবা 150টি বলা হয়, এরকম গাড়ির একটি বহন নিয়ে সার্জিস গিয়েছিলেন গতবার তার নিজ জেলা পঞ্চগড়ে। প্রথমে তিনি গিয়েছিলেন ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে, সেখান থেকে সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়, আর সেখান থেকে জেলার অন্যান্য উপজেলা হয়ে আটোয়ারি তার নিজ উপজেলা, সেখানে তিনি যান এই গাড়ি বহন নিয়ে। আর সেই থেকে গতকাল রাতভর, আজকে সারাদিন বিভিন্ন মহলে আলোচনা চলছে সার্জিসের এই শোডাউন নিয়ে, যে এত গাড়ি, এত বহর, এত খরচ করে কিভাবে তিনি এটি করলেন, আর টাকা পয়সার উৎস কি, বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষভাবে বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর সরাসরি প্রশ্ন রেখেছেন যে এত গাড়ি নিয়ে যারা শোডাউন করে তারা ভবিষ্যতে কি করবে বা কি করছে বোঝা যাচ্ছে, এরকম একটি বিষয়। আর বিভিন্ন মহলে আলোচনা তো আছেই। তো এই প্রেক্ষিতে নিজ দলেরই ডক্টর তাসনিম জারা সার্জিসকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন। তাসনিম জারাও কৈফিয়ত চেয়েছেন সার্জিসের কাছে যে এত খরচ, গাড়ি বহর, এবং তাসনিম জারা উল্লেখ করেছেন তার পোস্টে, তার চিঠিতে, যে কিছুদিন আগে তুমি বলেছিলে যে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই, আমার মানি ব্যাগও নেই, এমনকি আমি ধার দেনা করে চলছি, তাহলে তুমি এখন এই অল্প দিনের ব্যবধানে কিভাবে এরকম শোডাউন করতে পারো? এই ব্যবস্থাপনা, এই টাকা পয়সার উৎস, এগুলো কিভাবে এসেছে আমাদের জানা দরকার, এবং জনগণের কাছে সুস্পষ্ট একটি ব্যাখ্যা এই বিষয়ে থাকা দরকার। তো তাসনিম জারার খোলা চিঠি থেকে একটু পড়ছি দর্শক। তাসনিম জারার জবানিতে, আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। আরও লিখেছেন, ঢাকা থেকে এই ছিল তাসনিম জারার খোলা চিঠির কিছু অংশ আমি যা পড়েছি। আর তার বিপরীতে 2 ঘন্টার ব্যবধানে আজই সার্জিস সেই খোলা চিঠির উত্তর দিয়েছেন, এবং সেই উত্তরে সার্জিস আত্মপক্ষ সমর্থন করেছেন, সমর্থনে কিছু কথা বলেছেন। আর সেখানে তিনি উল্লেখ করেছেন যে যত গাড়ির বহন নিয়ে যাওয়া হয়েছে বলে বলা হচ্ছে, সেই গাড়ির অর্ধেকেরও বেশি ছিল আসলে আমার শরীর বা শুভাকাঙ্ক্ষীদের বা আত্মীয় স্বজনের। তারা জেলার বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে, আমিও আশা করিনি, এমনভাবে তারা নিজেদের গাড়ি নিয়ে সেখানে আমার সমাবেশে হাজির হয়েছিলেন। আর 50টির মতো গাড়ি আমি বা আমার লোকেরা রেন্ট করেছি, যেগুলোর প্রতিটির ভাড়া 6,000 টাকা করে পড়েছে, এবং সাকুল্যে 3 লক্ষ টাকার মতো গাড়ি ভাড়া আমাদের দিতে হয়েছে। এবং সার্জিস আরও উল্লেখ করেছেন যে হ্যাঁ, আমার কাছে টাকা নেই, এই কথা সত্যি, বাট ইট ডাজন্ট মিন যে আমার আত্মীয় স্বজন বা আমার সুহৃদ শুভাকাঙ্ক্ষী তাদের কাছে টাকা নেই। তো তারা এটি করতেই পারেন, নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে তারা যদি করেন, এটি হতেই পারে। তো এইভাবে সার্জিস আত্মপক্ষ সমর্থন করেছেন। এবং সার্জিস আরও অনেক কথা বলেছেন যে ফিল্ড বাস্তবতা অন্যরকম। তিনি বুঝিয়েছেন প্রকারান্তরে যে শোডাউন করবারও প্রয়োজন আছে, কারণ ভোটাররাও আগামী দিনে ভোটের রাজনীতিতে ভোটাররাও মূল্যায়ন করবে না যদি শোডাউন করা না যায়, শক্তি প্রদর্শন করা না যায়, দল হিসেবে বা দলের নেতা হিসাবে ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করা না যায়, তাহলে সাধারণ লোকও মূল্যায়ন করবেন না। সার্জিস এই বিষয়টির অবতারণা করেছেন এবং কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন। তবে মোটা দাগে টাকা পয়সা খরচ করবার ব্যাপারটি সার্জিস এইভাবে উল্লেখ করেছেন যে সব টাকা তিনি খরচ করেননি, এবং তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি পৈতৃকভাবে তার অ্যানসেস্ট্রাল প্রপার্টি আছে যথেষ্টই, এমনকি তার দাদা যা রেখে গিয়েছেন তার জন্যে
তিনি সেইটি খরচ করে আগামী নির্বাচন যদি তিনি নির্বাচন করেন সেই খরচ তিনি কাভার করতে পারবেন, এটি তার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই গেল ডক্টর তাসনিম জারার কৈফিয়ত চাওয়া সার্জিসের কাছে, এবং সার্জিসের একটি সোজা সাপটা উত্তর, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর তিনি দিয়েছেন। ভালো বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, এবং আরও ভালো লেগেছে এই বিষয়টি যে একই দলের হয়ে আমরা সচরাচর যেটা দেখেছি, এইসব বিষয়ে দলের অন্য নেতাকর্মী কথা বলেন না। যদি তাদের কোনো কিছু পছন্দ নাও হয়, কোনো বিষয়ে তাদের প্রশ্ন থাকে, তারা সেটি চেপে যান, কারণ এরকম কথা এক নেতা আরেকজনের বিরুদ্ধে বলতে গেলে দলের বিরুদ্ধে হয়ে যায় অবস্থান, আর সেইটি জনমনে ভালো প্রতিফলন করে না পুরো বিষয়টি। তো সেদিক থেকে তারা যথেষ্ট সাহসী বলতে হবে। তাসনিম জারার সততাকে আমি প্রশ্ন করি, আমি শ্রদ্ধা করি, এবং সঙ্গে সঙ্গে এই বিষয়টিও আসে এখানে যে সার্জিস নিজের মতো করে সুস্পষ্টভাবে একটি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়েছেন 2 ঘন্টার মধ্যে, এবং চমৎকারভাবে তাসনিম জারা সার্জিসকে প্রিয় সার্জিস বলে সম্বোধন করেছেন। সার্জিস অত্যন্ত রেসপেক্টফুলি প্রিয় তাসনিম জারা আপু এইভাবে সম্বোধন করেছেন তার উত্তর দেওয়ার সময়। চমৎকার হৃদ্যতাপূর্ণ পরিবেশে কৈফিয়ত চাওয়া এবং এর উত্তর কিন্তু আমরা দেখতে পেলাম। এটি একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা। সার্জিস কিন্তু রেগে যাননি, রেগে গিয়ে কোনো বিষোদ্গার করেননি তাসনিম জারার বিরুদ্ধে, এবং তাসনিম জারা অত্যন্ত শালীনভাবে চমৎকারভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। কৈফিয়ত তিনি চেয়েছেন, কিন্তু অত্যন্ত মার্জিত এবং সুন্দরভাবে হয়েছে বিষয়টি। তো এইটি কিন্তু গণতান্ত্রিক চর্চা, এবং প্রত্যেকটি দলে এরকম হওয়া উচিত। প্রত্যেকটি দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড এরকম প্রশ্নবিদ্ধ হতে পারে, হওয়া উচিত। নিজের দলের ভিতরে মূল্যায়ন থাকতে হবে এবং আত্মসমালোচনা থাকতে হবে, এবং এইটির বড়ই অভাব আমাদের রাজনীতিতে। আর এইটি নেই বলে দলগুলোর বেহাল অবস্থা, দলগুলোর মধ্যে নেতাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেন্ট্রাল কমান্ড কাজ করছে না, এবং বিশৃঙ্খলা বিরাজ করছে। কে কি বলছে, কার কাছে বলছে, কেন বলছে, কে কার কথা শুনবে, সবাই কথা বলছে, শুনবার কোনো লোক নেই। আর এইটির কারণ হলো দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার অভাব। তো এই নতুন দলটি, তাদের বিরুদ্ধে অনেক কথা আছে, গত কয়েকদিনে অনেক এলোমেলো কথাবার্তা, পোস্ট, বিভিন্ন কিছু নিয়ে অনেক কথা চলছে। তারপরেও তারা এই যে সুন্দর একটি গণতন্ত্রের চর্চার উদাহরণ রাখলেন, এটি একটি চমৎকার বিষয়। এই উদাহরণটি থেকে কিন্তু অন্যান্য পরিপক্ক অভিজ্ঞ বহুদিন থেকে রাজনীতি করছেন এই দেশে আরও যেসব দল আছে, তাদের কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে। এই তাসনিম জারার কৈফিয়ত এবং সার্জিসের উত্তর, এগুলো অন্য দলের মধ্যে হতে গেলে আমার ধারণা মারামারি কাটাকাটি হয়ে যেত, কিন্তু এখানে হয়নি। সুন্দরভাবে বিষয়টির অবতারণা হয়েছে, সুন্দরভাবে প্রশ্নটি এসেছে, চমৎকারভাবে সমাধান এসেছে। আর এইটি কিন্তু গণতন্ত্রের চর্চা, এবং এইটি হতে হবে। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির কর্মকাণ্ড, দলের নেতৃস্থানীয় যারা আছেন তারা একে অপরের বিরুদ্ধাচরণ যৌক্তিকভাবে অবশ্যই করবেন, প্রশ্ন রাখবেন, জবাব চাইবেন। কোনো অন্যায় বা এলোমেলো আচরণ যদি কারো থেকে হয়, জবাবদিহিতার একটা জায়গা কিন্তু সেখানে থাকতে হবে। আর এর মাধ্যমে কিন্তু দলটি শক্তিশালী হয়ে উঠবে। আর এভাবেই প্রতিটি দল শক্তিশালী হয়ে ওঠে যদি পুরনো রাজনৈতিক দলগুলো এই চর্চা বজায় রাখতে চায় এবং বিশ্বাস করে। এবং এটি একটি চমৎকার বিষয়। অ্যাডভান্স কান্ট্রিগুলোতে কিন্তু পলিটিক্সে এই বিষয়টি হয়, দলের ভেতরে একে অপরকে প্রশ্ন করেন, সংসদে প্রশ্ন করা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে বলা হয়, মিস্টার প্রেসিডেন্ট, আই ডিসএগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, মিস্টার প্রাইম মিনিস্টার, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। সরাসরি মুখের উপর বলে দেওয়া হয়, সংসদে বলে দেওয়া হয় কোন বিষয়টুকুর সঙ্গে তারা অ্যাগ্রি করছেন, কোন বিষয়টুকুর সঙ্গে ডিসএগ্রি করছেন। এই বিষয়টি একদম মুখের উপর ক্লিয়ার কাট বলা হয়, এবং বললে ফ্লোর ক্রসিংয়ের অপরাধে কারো এমপিত্ব যায় না, যেটি বাংলাদেশে হয়েছে। 70 অনুচ্ছেদের মাধ্যমে দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার পথ বন্ধ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে, আমাদের অন্যায় আচরণগুলো আমরা নির্লিপ্তভাবে আমরা নির্বিঘ্নে করেই যেতে পারি। সেই জন্যে 70 অনুচ্ছেদ বাঁচিয়ে রাখা হয়েছে বছরের পর বছর বাংলাদেশে। তো তার বিপরীতে গিয়ে এই তরুণ নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির আমাদের যা দেখালেন, এটি চমৎকার বিষয়, অত্যন্ত চমৎকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী দিনে আমরা এই নতুন দলের সফলতা কামনা করি, এবং তারা তাদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পথ চলবেন আগামীর, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।